প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে তোমাদের পর্যায় সারণী অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা তোমাদের এখানে কয়েকটা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে যদি দেখি, আমরা এর আগের দুইটা ক্লাসে আমরা পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, দেন আমরা দ্বিতীয় ক্লাসে আমরা কি করছি, তোমাদের আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক আকার সম্পর্কে ব্যাখ্যা করছি। আমরা এখানে আজকে পর্যায় সারণীর আরেকটা বৈশিষ্ট্য বা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করবো, যাকে বলতে ইলেকট্রন আসক্তি। কারণ তুমি নিজেই বুঝছ তো, ইলেকট্রন তো মানে বুঝো ইলেকট্রন, আসক্তি মানে কি তার প্রতি আকর্ষণ বা ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? এখন আকর্ষণ যদি আমরা বুঝাই, যে ওই যে আমরা কি করছিলাম, আয়নীকরণ শক্তিতে আমরা ধনাত্মক আয়নে পরিণত করছিলাম। কিভাবে? যে কোনো একটা মৌল থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে কি করছি, আমরা পরিণত করছি। তখন যে শক্তির প্রয়োজন হয়েছে, তখন তাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। এবার আমরা উল্টা কাজটা করব। ধরা এখানে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ পদার্থকে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রদান করবে, 1 মোল পরিমাণ ইলেকট্রন কি করব, প্রদান করব। যখন সে ইলেকট্রন গ্রহণ করবে, তখন তার কিন্তু নেগেটিভ চার্জটা কি হবে, বেড়ে যাবে। তখন কি হয়, সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কি হয়? ঋণাত্মক আয়নে কি হয়, পরিণত হয়, নেগেটিভ আয়ন। ঠিক আছে কি না? এই যে আমি তাকে বাইরে থেকে ইলেকট্রন প্রদান করলাম, তাহলে তার কি করা উচিত ছিল? তাহলে তাকে আমি যেহেতু কিছু দিছি, সে আমাকে বিনিময়ে কিছু দিবে। কি দিবে? শক্তি দিবে। আর এই যে কোনো একটা মৌলকে 1 মোল ইলেকট্রন প্রদান করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয়, তাকেই বলতেছি আমরা কি, ইলেকট্রন আসক্তি। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো? গ্যাসীয় অবস্থায় 1 মোল পদার্থকে 1 মোল ইলেকট্রন প্রদান করে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে, যে পরিমাণ শক্তি নির্গত হয়, কি হয়, নির্গত হয়, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা কি, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে। ইলেকট্রন আসক্তি বলে। জিনিসটা কি বলছি, ধরো আমি এখানে ক্লোরিনের কথা চিন্তা করি। ক্লোরিনকে আমি বাইরে থেকে একটা ইলেকট্রন দান করলাম, যদি ক্লোরিন হয়, বাইরে থেকে ইলেকট্রন প্রদান করে ক্লোরিন কি হবে, মাইনাস। এই ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হওয়ার ফলে তার থেকে আমরা কি পাবো, কিছু শক্তি নির্গত হবে। আর এই শক্তিটাকেই বলতেছি আমরা কি, ইলেকট্রন আসক্তি। এখন আমরা দেখি ইলেকট্রন আসক্তি কোন দিকে বাড়ে আর কোন দিকে কমে। ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? এখন আমরা যদি ইলেকট্রন আসক্তি দেখাই, একটা জিনিস দেখো, যে একটা পরমাণু যার আকার হচ্ছে কি ছোট, আবার একটা পরমাণু আছে যার আকার কি হচ্ছে অনেক বড়। তাহলে কার ইলেকট্রন আসক্তি বেশি হবে আর কার ইলেকট্রন আসক্তি কম হবে? তাহলে ধরো এখানে আমরা যদি ইলেকট্রন দেই, তাহলে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কি কম না? নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কি হবে? এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক কম। আর দূরত্ব কম হওয়ার কারণে এই নিউক্লিয়াস সহজে কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। তার মানে কি, যেহেতু নিউক্লিয়াস আমাদের পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম হওয়ার কারণে সে সহজে ইলেকট্রনকে গ্রহণ করবে। তার মানে তার ইলেকট্রন শক্তি কি বেশি। আবার আমি যদি এই বড় একটা পরমাণুকে ইলেকট্রন দিতে চাই, তাই দেখো নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্বটা কিন্তু অনেকটা বেশি। যখন দূরত্ব বেশি হবে, তখন ইলেকট্রনের প্রতি আকর্ষণটা হবে কি, কম। অর্থাৎ তার ইলেকট্রন আসক্তিটা কি হচ্ছে, কম। তাহলে আমরা বলতে পারি, একটা ডিসিশন নিতে পারি, যার আকার বড় তার ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, কম। আবার যার আকার ছোট তার ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, বেশি। এই দুইটা আমরা সিদ্ধান্ত নিলাম, যে যার আকার বড় তার ইলেকট্রন অ্যাফিনিটি হবে কম,
তাহলে আকারের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্কটা আছে ব্যস্তানুপাতিক। আকার বড় হলে ইলেকট্রন আসক্তি কমে, আবার আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি কি হয়, বাড়ে। তাহলে এটাকে আমরা একটু গ্রুপ ভিত্তিক আলোচনা যাব, ঠিক আছে। দেখো আমরা প্রথমে আসি পর্যায় ভিত্তিক যে আলোচনাটা। তাহলে একই পর্যায়ের, যদি আমরা পর্যায় ভিত্তিক শব্দটা মানে কি বলছি, একই পর্যায়ের বাম থেকে ডানে, কোন দিকে গেছি আমরা, একই পর্যায়ের বাম থেকে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে। তাহলে আমরা যদি দেখি এখানে আমরা 3 নম্বর পর্যায়ের মৌলগুলো চিন্তা করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর হচ্ছে কি ক্লোরিন, এবং হচ্ছে কি আর্গন। এই কি আছে, এই মৌলগুলো আছে 3 নম্বর পর্যায়ে, ঠিক আছে। তো আমরা জানি কি একই পর্যায়ের যতই বাম থেকে আমরা ডানে যাব, পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে এদের ক্ষেত্রে কি হয়, আকারটা কি হয়, হ্রাস পায়। কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আকার হ্রাস পায়। আকার যদি ছোট হয় তাহলে আমাদের ইলেকট্রন আসক্তি কি হবে, বেশি হবে। ইলেকট্রন আসক্তি কি হবে, বেশি হবে, তাই না। তাহলে আমরা যদি এই জিনিসটা একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করি, কিসের মাধ্যমে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এদিকে নিলাম আমরা কি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, আর এদিকে নিলাম আমরা কি, মৌল। এখানে তুমি দেখো আমরা যদি মৌলগুলোকে লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর কি আর্গন। তো আমি যতই বাম থেকে ডানে যাব, আকার কি হবে, ছোট হবে। তার মানে সোডিয়ামের আকার এখানে সব থেকে বড়, তাই ইলেকট্রন আসক্তি হবে কি, সব থেকে কম। এবারে যদি আমি ম্যাগনেসিয়ামের কথা বলি, আকার বড়, ইলেকট্রন আসক্তি কি হবে, বাড়বে। অ্যালুমিনিয়ামের আকার ছোট, ইলেকট্রন আসক্তি বাড়বে। সিলিকনের আকার ছোট, ইলেকট্রন আসক্তি বাড়বে। ফসফরাসের আকার ছোট, ইলেকট্রন আসক্তি বাড়বে। সালফারের আরও বাড়বে, ক্লোরিন বাড়বে। কিন্তু আর্গনের ইলেকট্রন আসক্তি হচ্ছে 0। আর্গনের ইলেকট্রন আসক্তি কি, 0। এখন কেন 0, আগে আমরা গ্রাফটাকে যোগ করি, যেভাবে যোগ করে দিই তাহলে গ্রাফটা এরকম হবে, এবং আর্গনের বেলা একদম একদম কোথায় চলে যাবে, 0 হয়ে যাবে। কেন, তুমি জানো আর্গন একটা কি, নিষ্ক্রিয় মৌল। কি, আর্গন, খালি আর্গন না, যত নিষ্ক্রিয় মৌল আছে এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি ইকুয়াল টু কত হবে, 0। কেন, কারণ আমরা জানি কি নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে কি অষ্টক পূর্ণ থাকে, সর্বশেষ শক্তি স্তর 8 পূর্ণ থাকার কারণে সে কাউকে ইলেকট্রন দিতেও চায় না, আর কারো ইলেকট্রনের প্রতি তার কোনো আসক্তিও দেখায় না। আর নিষ্ক্রিয় হওয়ার জন্য আমরা মাথায় রাখবো, আমরা কি বলবো, যত নিষ্ক্রিয় মৌল তাদের ইলেকট্রন আসক্তি কি হবে, 0। তাহলে গ্রাফটা হচ্ছে এরকম, পর্যায়ভিত্তিক গ্রাফটা হবে, যত বাম থেকে ডানে যাব আকার ছোট হয়, ইলেকট্রন আসক্তি কি বাড়ে। কিন্তু আমাদের 18 নম্বর গ্রুপ, অর্থাৎ আমাদের যদি হচ্ছে বলি আর্গনের বেলায় আমাদের ইলেকট্রন আসক্তি কী হবে, 0, বা হিলিয়ামের বেলায় ইলেকট্রন শক্তি হবে 0, নিয়নের বেলায় ইলেকট্রন আসক্তি হবে কি 0। কেন, মনে রাখবা যে নিষ্ক্রিয় মৌলগুলো কারো ইলেকট্রনের প্রতি আকর্ষণও করে না, বিকর্ষণ, মানে কাউকে ইলেকট্রন দিতেও চায় না, কারো কাছ থেকে কি ইলেকট্রন নিতেও চায় না। তারা অষ্টপূর্ণ মানে স্থিতিশীল, আর স্থিতিশীল হওয়ার কারণে তারা কোনো ইলেকট্রনের প্রতি আসক্তি দেখায় না। আর এই জন্যই হচ্ছে কি নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কত, 0। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন গ্রুপ ভিত্তিক যাই, গ্রুপ ভিত্তিক যদি আমরা যাই ইলেকট্রন আসক্তি, সেক্ষেত্রে যদি দেখো এখানে আমরা 17 নম্বর গ্রুপে একটু ব্যতিক্রম পাবো, এটা ব্যতিক্রমটা পরে আসতেছে, আগে আমি গ্রুপ ভিত্তিক দেখে নেই। তাহলে দেখো গ্রুপ ভিত্তিক ইলেকট্রন আসক্তি, গ্রুপ ভিত্তিক ইলেকট্রন আসক্তি। তাহলে একই গ্রুপে মানে কি বলতো, উপর থেকে নিচে, একই গ্রুপের উপর থেকে নিচে। যেমন ধরো আমরা 1 নম্বর গ্রুপ হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং কি ফ্রান্সিয়াম। ঠিক আছে, এই মৌলগুলোর কথা বলি। তো এদের ইলেকট্রন আসক্তি কার বেশি, আমরা জানি আগেই পড়ছিলাম 2nd ক্লাসে, যার একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বড় হয়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বড় হয়। কি হয়, আকার বড় হয়। আকার যদি বড় হয় তাহলে অবশ্যই ইলেকট্রন আসক্তি কি হবে, আকার বড় হইলে ইলেকট্রন আসক্তি কি হবে, ইলেকট্রন আসক্তি হবে কম।
ইলেকট্রন আসক্তি কি হবে, কম হবে। তো সেটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তো দেখো আমি লিথিয়াম, তারপরে হচ্ছে কি নিলাম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং কি হলো, ফ্রান্সিয়াম নিলাম। যতই বাম থেকে উপর থেকে নিচে যাবে আকার বড় হয়, তার মানে লিথিয়ামের আকার সব থেকে ছোট, তার মানে কি তার হচ্ছে কি ইলেকট্রন আসক্তি হচ্ছে সব থেকে বেশি। তারপরে সোডিয়াম কমতে 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 এরকম করে নিচের দিকে নিম্নমুখী হবে। এটা যে গ্রুপ ভিত্তিক। তবে এখানে একটা কাহিনী আছে, আমরা 17 নম্বর গ্রুপে একটু ব্যতিক্রম পাবো। কি পাবো? 17 নম্বর গ্রুপে, 17 নং গ্রুপের ইলেকট্রন আসক্তি, এখানে একটু আমরা কি পাবো, ব্যতিক্রম পাবো। যদি আমি একদম স্পেসিফিকভাবে বলি, স্পেসিফিকভাবে বললে দেখবা ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা ছোট হলেও তার ইলেকট্রন আসক্তি কি হয়, ক্লোরিন অপেক্ষা কম। কেন? ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি 17 নম্বর গ্রুপের মৌলগুলার ক্ষেত্রে, 17 নম্বর গ্রুপে যদি আমরা দেখি সবার উপরে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, আরও 10 সাইন আছে, ওটা আমার লেখা থাকবে, ওটা তেজস্ক্রিয় মূল্য, ওটা নিয়ে আমরা চিন্তা করবো না। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এমনকি অ্যাস্টাটিন আছে। এখন এখানে যদি আমরা বলি যে ফ্লোরিনের হচ্ছে কয়টা শক্তি স্তর, 2টা শক্তি স্তর। ক্লোরিনের কয়টা শক্তি স্তর, 3টা শক্তি স্তর। ব্রোমিনের কয়টা শক্তি স্তর, 4টা শক্তি স্তর। এখানে আয়োডিনের 5টা আর অ্যাস্টাটিনের হচ্ছে কয়টা, 6টা। তো সেই অনুযায়ী উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বাড়ে না। তাহলে আকার যেহেতু বাড়তেছে, তাহলে তার কি হবে, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি কি হবে, কম হবে। কিন্তু এখানে আকার অনুযায়ী যদি আমি দেখি, আকার ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার কি বড়, সেই অনুযায়ী ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, ক্লোরিনের হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এই ঘটনাটা ঘটে না, এইটা সঠিক না। কেন না? এটা বোঝার জন্য তুমি এখন ইলেকট্রন বিন্যাস করো। দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ফ্লোরিন প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন এবং 2 নম্বর শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। অন্যদিকে ক্লোরিনের কথা যদি বলি, প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 8টা, এবং 3 নম্বর শক্তি স্তরে আছে কয়টা, 7টা ইলেকট্রন। তাহলে দেখো এরও সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তর 2, যেখানে ইলেকট্রন আছে 7টা, আর এর সর্বশেষ শক্তি স্তর 3, যেখানে ইলেকট্রন আছে কয়টা, 7টা। ঠিক আছে, এখানে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হচ্ছে, ধরো তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, যে আমি এখানে একে বাইরে থেকে ইলেকট্রন দিচ্ছি, এখানে একে আমি বাইরে থেকে ইলেকট্রন দিচ্ছি। তো আমরা একটু আগেই পড়ছি, যার আকার ছোট, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, ইলেকট্রনকে তাড়াতাড়ি কী করে, আকর্ষণ করে, তার মানে তার ইলেকট্রন আসক্তি বেশি। যার আকার বড়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কি বেশি, ফলে আকর্ষণটা কী হবে, কম, তার মানে ইলেকট্রন আসক্তি কম। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? দেখো এখানে তার 2 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন আছে 7টা, আমরা জানি কি, আর এখানে 3 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন আছে কয়টা, 7টা। তা আমরা জানি যে যত কম ছোট n এর মান যত কম হয়, সেই শক্তি স্তরের আকার কি হয়, ছোট হয়। তাহলে বলো তো এখানে যেহেতু শক্তি স্তরের আকার ছোট, শক্তি স্তরের আকার কি ছোট, যেখানে ইলেকট্রন কিন্তু সমান, এরও 7 এরও 7, এর শক্তি স্তরের আকার কি হয়েছে, বড়। কিন্তু ছোট শক্তি স্তরে 7টা ইলেকট্রন, এখানে বড় শক্তি স্তরে কি আছে, 7টা ইলেকট্রন। তার মানে এই যে ফ্লোরিনে ইলেকট্রনের ঘনত্ব বেশি, শেষ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্বটা কি বেশি, আর এখানে ইলেকট্রনের ঘনত্বটা কি কম, ইলেকট্রনের ঘনত্বটা কি কম। তা এখন আমি তোমাকে ধরো একটা উদাহরণ দিলাম, যে একটা ব্রেঞ্চ, তুমি ধরো স্কুলে গেছো, স্কুলের একটা ব্রেঞ্চে 5 জন বসার জায়গা আছে, তুমি সেখানে 6 জন বসছে। এখন তোমার আরেকটা বন্ধু আসে তোমার এখানে বসতে যাচ্ছে, বা আরেকটা বান্ধবী তোমার এখানে বসতে যাচ্ছে। কারণ ছেলের কাছে যদি বান্ধবী বসতে চায়, তাহলে তো কোনো কথাই নাই, ওটা
সব কিছু মৌকুফ। কিন্তু ধরো তুমি ছেলে 5 জন বসছো, 6 জন বসছে, আরেকজন বসতে আছে, তুমি বলবো না বন্ধু এখান থেকে দূরে যাও, পিছনে জায়গা আছে পিছনে বসো। তাহলে তুমি কি করতে, তোমার ওই ছেলে বন্ধুকে কি করতেছো, বিকর্ষণ করতেছো, ঠিক আছে কি না? কিন্তু মেয়ে বন্ধুকে তোমরা ঠিকই আকর্ষণ করবা, এটা হচ্ছে প্রকৃতি। বাদ দাও ওগুলো, আমরা প্রকৃতি পরে চিন্তা করবো, ঠিক আছে? এখন এই যে দেখো ফ্লোরিন, এখানে 7টা ইলেকট্রন আছে, এখানে 7টা ইলেকট্রন আছে, 7টা, ঠিক আছে? আগত ইলেকট্রনের প্রতি যেহেতু ইলেকট্রনের ঘনত্বটা বেশি, তাহলে এও নেগেটিভ চার্জযুক্ত, এই ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জযুক্ত। এই যে তুমি তোমার বন্ধুকে তখন কি করবা, বিকর্ষণ করবা। তখন এই যে ইলেকট্রন জায়গাগুলো, ইলেকট্রনগুলো বলে, দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রনগুলো বলে কি, যে ভাই আমাদের এখানে ইলেকট্রন বসার মতো জায়গা নাই, তুমি পিছনে যাও। এ কিন্তু তখন সহজে এটাকে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ এই যে আগত ইলেকট্রনের প্রতি, আগত ইলেকট্রন এর প্রতি কি করে, বিকর্ষণ ধর্ম প্রবল হয়। কি হয়, প্রবল হয়, ফলে আকর্ষণটা কি হয়, কম হয়। অন্যদিকে এর এই ঝামেলাটা নাই, এর তৃতীয় শক্তি স্তরের আকার বড়, ইলেকট্রনের ঘনত্ব কি কম, এই জন্য ওই ইলেকট্রনকে সে এই ইলেকট্রন থেকে এই ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বলটা কি রে, কম। আর এখানে বিকর্ষণ বল কম হওয়ার কারণে সে সহজে ইলেকট্রনকে কি করে, আকর্ষণ করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা ছোট হলো, তার ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন ব্যাখ্যা করো, তখন তুমি এইভাবে ছবি আঁকবা, তারপর বলবা কি, যে ক্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন এবং ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। কারণ যেহেতু ক্লোরিনের শক্তি স্তরে আকার ছোট, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ফলে আগত ইলেকট্রনের প্রতি তার একটা কি বিকর্ষণ ধর্ম ক্রিয়া মানে কাজ করে। অন্যদিকে ক্লোরিনের আকার বড়, শক্তি স্তরের আকার বড় হওয়ার কারণে ইলেকট্রনের ঘনত্ব কম এবং আগত ইলেকট্রনের প্রতি তাদের বিকর্ষণটা কি কাজ করে, কম কাজ করে, ফলে আকর্ষণটা বেশি হয়, ফলে সহজেই তারা ইলেকট্রনকে কি করতে পারে, গ্রহণ করতে পারে। সুতরাং ক্লোরিনের আকার ছোট হওয়া সত্ত্বেও তার ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কি হবে, কম হবে। বুঝছো তো সবাই? আশা করি বুঝে ফেলবা। যদি না বুঝে থাকো তুমি আরেকবার ক্লাসটা দেখে নিবা, বুঝার ট্রাই করবা, ঠিক আছে? এরপরে আমরা যদি এটা একটু গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করি, তাহলে গ্রাফ যদি আমি দেখাই, তাহলে এখানে 17 নম্বর গ্রুপে কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং কি অ্যাস্টাটিন। এদিকে নিলাম আমরা মৌল, আর এদিকে নিলাম কি ইলেকট্রন অ্যাফিনিটি। তো সেক্ষেত্রে আমরা কি বলছিলাম, এর আকার সব থেকে ছোটো, যেখানে তার আয়ন কি ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হওয়ার কথা ছিল। ক্লোরিনের আকার একটু বড়, কমছে 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 কমছে, ঠিক আছে কিনা? কিন্তু একটু আগেই বললাম যে এখানে আমাদের ফ্লোরিনের আকারটা বড় হওয়া সত্ত্বেও তার কিন্তু ক্লোরিন অপেক্ষা কি হবে, কম হবে। তাহলে আমরা একটু কম নিব। তাহলে এইভাবে গ্রাফটাকে যদি আমি যোগ করে দেই, এইভাবে একটা আমরা কি পাবো, নিম্নমুখী একটা কি পাবো, গ্রাফ পাবো। কথাটা কি বুঝতে পারছি? এটাই ব্যাখ্যা সেম, যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের আয়নিক ইলেকট্রন আসক্তি বেশি কেন, তখন তুমি এই যে জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা দিবা, যে ফ্লোরিনের 2 নম্বর শক্তি স্তরে 7টা ইলেকট্রন, অন্যদিকে ক্লোরিনের 3 নম্বর শক্তি স্তরে কি আছে, 7টা ইলেকট্রন। আর 2 নম্বরের শক্তি স্তরের আকার যেহেতু ছোট, এখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ফলে আগত ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা কি করে, আকর্ষণের থেকে বিকর্ষণ ধর্মটা বেশি কাজ করে। অন্যদিকে ক্লোরিনের 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব কম, যেখানে তাদের বিকর্ষণ থেকে আকর্ষণ ধর্মটা কি করে, বেশি কাজ করে। এই জন্য ক্লোরিনের আকার ছোট হওয়া সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি বেশি। কথা ক্লিয়ার? তাহলে এই যে আমরা প্রথম দিকে একটা অংশ দেখাইছি না, এই যে 17 নম্বর গ্রুপের ইলেকট্রন আসক্তি, এই জিনিসটাই হচ্ছে এরকম ব্যাখ্যাটা। ক্লিয়ার? তাহলে আমাদের ইলেকট্রন আসক্তি থেকে প্রশ্ন শেষ মোটামুটি। কাদের ইলেকট্রন আসক্তি বেশি বা কম, আর এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আসতে পারে কি, যে হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন আসক্তি শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে? এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী যে ধর্ম, সেটা হচ্ছে কি, তড়িৎ ঋণাত্মকতা। এটাও একটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এটা এখানে যতটুকু কাজে লাগবে, পঞ্চম অধ্যায়ে আরো বেশি কাজে লাগবে, এই জন্য একটু ভালো করে পড়বা। তড়িৎ ঋণাত্মকতা শব্দটা আসলেই প্রথমে যেই শব্দটা আসে সেটা হচ্ছে কি, সমযোজী যৌগ। কি আসে? সমযোজী যৌগ। এই কথাটা তোমাকে মাথায় আনতে হবে। এখন তোমরা ক্লাস 8-9 অবশ্যই পড়ছো বা ছোট ক্লাসে পড়ছো, বন্ধন 3 প্রকার আছে। একটা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, একটা হচ্ছে কি আমাদের ধাতব বন্ধন। আয়নিক বন্ধন কখন গঠন হয়? একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে, যখন একজন ইলেকট্রন দান করবে আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। তো একজন ইলেকট্রন দান করে পজিটিভ চার্জ বা ধনাত্মক আয়ন, আর গ্রহণ করে একজন হয় কি নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আয়ন। তো তাদের মধ্যে যখন বন্ধনটা হয় তখন তাকে আমরা আয়নিক বন্ধন বলি। এটা আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে ডিটেলস আলোচনা করব। কারণ সমযোজী বন্ধন কাকে বলছে, যে যখন দুইটা অধাতু এবং আরেকটা কি রে, অধাতু, একজন আরেকজনের সাথে বন্ধন গঠন করে কিসের মাধ্যমে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ধরো আমি একটা H
সিএল এর কথা বলি, কার সাথে, কার কথা, HCl, HCl। মানে হাইড্রোজেন সর্বশেষ শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন, অন্যদিকে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে আছে 7টা। এবং দুনিয়াতে মাথায় মনে রাখবে তোমরা, দুনিয়াতে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় থাকতে চায়। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি কি চাও, কাজ করতে পছন্দ করো নাকি আরাম করতে পছন্দ করো, তাহলে অবশ্যই তোমার এক কথায় উত্তর থাকবে আরাম করতে। তাই দুনিয়াতে সবাই আরাম পছন্দ করে। এরকম মৌলগুলোর আরামদায়ক অবস্থা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। তা নিষ্ক্রিয় অবস্থা কখন হয়, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 2টা অথবা 8টা ইলেকট্রন থাকে। এখন দেখো হাইড্রোজেনের 2টা দরকার, 2টা করতে আর একটা ইলেকট্রন দরকার, আবার ক্লোরিনের অষ্টক পূর্ণ করতে আর কয়টা ইলেকট্রন দরকার, একটা। তখন তারা কি করে, হাইড্রোজেন এর সাথে ইলেকট্রন শেয়ার করে, এই শেয়ার করে একটা বন্ধন তৈরি করে। এই শেয়ার করে যে বন্ধনটা তৈরি হইল, তখন সেই বন্ধনটাকেই বলতেছি আমরা কি, সমযোজী বন্ধন। আপাতত এইটুকু বেসিক রাখো, আমরা পঞ্চম অধ্যায়ে প্রত্যেকটা বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আসি যে সমযোজী বন্ধনে এই যে শেয়ারকৃত ইলেকট্রন 2টা আছে না, এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনেরও আকর্ষণ আছে, এরও নিউক্লিয়াস কি করে, আকর্ষণ করে। এই যে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি উভয় মৌলের নিউক্লিয়াসের যে আকর্ষণ ধর্ম, তাকেই বলতেছে কি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা আমরা দিব যে সমযোজী যৌগ, সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি, কার, শেয়ারকৃত ইলেকট্রন এর প্রতি উভয় মৌলের নিউক্লিয়াসের আকর্ষণ ধর্মকে আমরা কি বলি, তড়িৎ ঋণাত্মকতা বলে, তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি, এই যে সমযোজী যৌগনা ইলেকট্রন শেয়ার করছে, এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি উভয় মৌলের নিউক্লিয়াসের একটা কি আছে, আকর্ষণ, অর্থাৎ এও চায় একে, এও চায় একে। এই আকর্ষণ ধর্মটাকেই বলতেছি আমরা কি, তড়িৎ ঋণাত্মকতা। কথাটা বুঝতে পারছি? তা এখানেও যদি আমরা একটা জিনিস দেখি, তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে যদি দেখি, সেম একটা মৌলের আকার কি হলো, ছোট, অপর একটা মৌলের আকার হচ্ছে কি, বড়। তারা ইলেকট্রন শেয়ার করছে, ধরো এখানে আমি যা সাপোজ দিলাম, ঠিক আছে। এখন এই যে আমাদের, ধরো আমি এখানে অ্যাড করে দিলাম, এই জায়গায় তারা ইলেকট্রন কি করছে, শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করছে। এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি এই মৌলেরও আকর্ষণ আছে, আবার এই মৌলের নিউক্লিয়াসেরও কি আছে, আকর্ষণ আছে। তো এখান থেকে এর দূরত্ব কি কম না? তাহলে যার আকার ছোট তার কি রে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কি কম, তার মানে কি আকর্ষণটা কি হবে, বেশি। আবার যার নিউক্লিয়াস থেকে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি দূরত্ব বেশি, তার আকর্ষণটা কি হবে, কম। তাহলে আমরা ডায়লগ লিখতে পারি, যার আকার বড় তার তড়িৎ ঋণাত্মকতা কম, তড়িৎ ঋণাত্মকতা কম। আবার যার আকার ছোট তার তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বেশি। কেন, দেখো এই ছোট আকারের কারণে তার নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা কি হয়েছে, কম। আর আমরা জানি দূরত্ব কম হলে আকর্ষণ কি হবে, বেশি হবে। আর এখানে আকার বড় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কি হয়েছে, বেশি, ফলে আকর্ষণটা কি হবে, কম। তার মানে এটারও সম্পর্কটা হচ্ছে আকারের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আকার বড় হইলে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা কমে, আর আকার ছোট হইলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাড়ে। তাহলে আমরা এটাকে একটু ওই যে সিস্টেম ওয়াইজ পড়ি, গ্রুপ ভিত্তিক। একই গ্রুপের বাম থেকে ডানে গেলে কি হয় বলতো, সরি, গ্রুপ ভিত্তিকে কি করা হয়, একই গ্রুপের উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে কি আকার বাড়ে, সুতরাং তড়িৎ ঋণাত্মকতা কি হবে, সুতরাং তড়িৎ ঋণাত্মকতা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা কমে। অন্যদিকে আমাদের
পর্যায় ভিত্তিক মানে কি, একই পর্যায়ের বাম থেকে কি ডানে যাইতে হবে, তাহলে আকার কি হয়, হ্রাস পায়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। তার মানে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাড়বে। তো মজার বিষয় হচ্ছে এখানে আমাদের কোনো কি নাই, ব্যতিক্রম ধর্ম নাই। এখানে কোনো আয়নীকরণ শক্তিতে ব্যতিক্রম পাইছি, আকারের ক্ষেত্রে ব্যতিক্রম পাইছি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম পাইছি, কিন্তু এখানে ব্যতিক্রমতা পাই নাই। তাই এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে কি, কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান লিখে রাখবো। কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান, ঋণাত্মকতার মান আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা পঞ্চম অধ্যায়ে গিয়ে আমাদের কিছু কাজে লাগবে। ঠিক আছে, যেমন ধরো আমরা বলি সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, যার তড়িৎ ঋণাত্মকতা 4.0। এবারে অক্সিজেন 3.5, ক্লোরিন 3.0, নাইট্রোজেন 3.0, এবং হচ্ছে আমাদের হাইড্রোজেন 2.1, কার্বন 2.5, সালফার হচ্ছে কি 2.5। সবারই তড়িৎ ঋণাত্মকতার মান আছে কম বেশি, কিন্তু আমরা এই কয়েকটার মান অবশ্যই কি রাখবো, মুখস্থ রাখবো। আর এখান থেকে একটা আমরা টপিক পাবো, যে টপিকটার নাম হচ্ছে পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ কাকে বলা হয় সেটা আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে খুব ভালো করে পড়বো। ঠিক আছে, কারণ পঞ্চম অধ্যায়ে পড়ার জন্য আমার এই যে এই অংশগুলো তড়িৎ ঋণাত্মকতার মান কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, ফ্লোরিনের 4.0, অক্সিজেন 3.5, ক্লোরিন 3.0, নাইট্রোজেন 3.0, হাইড্রোজেন 2.1, কার্বনের 2.5, আর সালফার হচ্ছে কি 2.5। মুখস্থ করে রাখবা, সবার আছে, আর বেশি পড়ার দরকার নেই, এগুলোই আমাদের জন্য মোর দেন এনাফ। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, এই যে প্রশ্নটা আসছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি কেন? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি কেন? তো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন করি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক কেন? বা এরকম একটা প্রশ্ন আসতে পারে, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি পর্যায় সারণীতে দেখি তাহলে এই উত্তরটা পাই যাব। পর্যায় সারণীতে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 থেকে 12, 13 থেকে 17, আর এখানে হচ্ছে 18। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এখানে 13, 14, 15, 16, 17, এখানে 1, 2, 3, 2, আচ্ছা 3 থেকে 12, 13, 14, 15, 16, 17, এটা হচ্ছে কি 18। আর এখানে তো 1, 2, 3, 4, 5, 6, 7, 4, 5, 6, 7। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি ফ্লোরিনের অবস্থানটা দেখি, ফ্লোরিন কোথায় থাকে? ফ্লোরিন থাকে এই জায়গায় 17 নম্বর গ্রুপে। কারণ 2 নম্বর পর্যায়ে যদি দেখি, এখানে হচ্ছে কি লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এখানে হচ্ছে কি নিয়ন। ঠিক আছে, তাহলে দেখো ফ্লোরিনের অবস্থানটা যদি আমি দেখি, ফ্লোরিনের অবস্থানটা পর্যায় সারণীর একদম 2 নম্বর গ্রুপের একদম সবার ডানে অবস্থিত, সবার ডানে 2 নম্বর পর্যায়ে সবার ডানে অবস্থিত, এবং 17 নম্বর গ্রুপের সবার কি উপরে অবস্থিত। কি বলছি, ফ্লোরিনের অবস্থানটা পর্যায় সারণীতে 2 নম্বর পর্যায়ের একদম ডানে এবং 17 নম্বর গ্রুপের একদম কি উপরে। নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে যদি দেখি, এটা হচ্ছে সবার ডানে এবং সবার উপরে অবস্থিত, যে কারণে নিষ্ক্রিয় গ্যাস বাদে, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া ফ্লোরিনের আকার পর্যায় সারণীর অন্য মৌলের থেকে ছোট। পর্যায় সারণীর অন্যান্য মৌলের থেকে, অন্যান্য মৌলের থেকে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। কেন বলো তো? কারণ আমরা জানি কি
একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। তাহলে 2 নম্বর গ্রুপের সবার ডানে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে তাহলে তার আকার এখানে 2 নম্বর পর্যায়ের মধ্যে সব থেকে ছোট। আবার আমরা জানি কি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায়। তাহলে নিচ থেকে যদি উপরে যায় তাহলে আকার কি হবে, হ্রাস পাবে না। তাহলে নিচ থেকে উপরে অর্থাৎ 17 নম্বর গ্রুপের সবার উপরের মৌল, তার মানে কি এদিক দিয়ে ছোট এদিক দিয়েও ছোট। তার মানে কি এখানে যতগুলা মৌল আছে, এখানে যতগুলা মৌল আছে, আমি যদি তোমাকে দেখাই এই জায়গায় যতগুলা মৌল আছে এদের মধ্যে সব থেকে আকারে ছোট কোনটা, ফ্লোরিন। আর আমরা আগেই বলছি যার আকার ছোট তার তড়িৎ মান কি বেশি। তাহলে এদের মধ্যে সব থেকে আকারে ছোট কি, ফ্লোরিন। সুতরাং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটাই হইলো আমাদের উত্তর। তো সুন্দর করে তোমরা একটু তোমাদের বাড়িতে গাইড টাইড আছে, এগুলা থেকে সুন্দর করে নোট করে রাখে দিবা। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই বাকি সব অংশ কি করে ফেলবো, শেষ করে ফেলবো। আর তোমরা অবশ্যই এইটুক ভালো করে পড়ার পরে একবার বই প্লাস একবার তোমরা হচ্ছে কি দেখবা, তোমাদের গাইডে যে অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল পরীক্ষা যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করে ফেলবা। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।